জানি কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানি কার। নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো চলুন স্টার্ট করি আমার গল্প স্বল্প আর সংসারে যাবতীয় কাজকর্ম। আমি বাদে পৃথিবীর সকল মেয়ে মনে হয় চুল বেঁধেই ঘুমোই, শুধুমাত্র আমি ছাড়া। আমার বান্ধবীগুলো তো সব চুল বেঁধে টেঁধে ঘুমোই, আর আমি চুল ছেড়েই ঘুমোই। আর সকালবেলায় উঠে জোট ছাড়াই, কি আর বলবো। সকাল 8:30 বাজে ঘুম থেকে উঠলাম। তো এখনও ঘুমোনোর ইচ্ছে আছে, কিন্তু ঘুমোলে হবে না, মোড়ল তো বাড়ি আসবে। তো সেই জন্য রান্না বান্না করব। তো আর ঘুমোলাম না, উঠেই পড়লাম। আর আমার একদিকে সুবিধা, আমি যেহেতু রাত্রেবেলাতেই সংসারের সমস্ত কাজ করে একদম গা হাত পা ধুয়ে উঠে চলে আসি। আর রাত্রেবেলায় ঘুমিয়ে মোবাইল ঘেটে, ভুল করলাম, মোবাইল ঘেটে ঘুমিয়ে আলসি পেড়ে তারপরে সকাল একটু দেরি করেই উঠি। আর এই দেরি করার পেছনেও আরও অনেক কারণ আছে, পারিবারিক কারণ, যেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকে একটু শেয়ার করছি একটা। তো সকালবেলায় আমিও আগে উঠতাম, ভোরবেলায় উঠে কাজকর্ম করতাম। আমাদের যেহেতু একটাই কলতলা, তো সেইটা নিয়ে ঝগড়া বেঁধে থাকতো সব সময়। মানে ওরা যাবে আমি যাব, দিয়ে খেটামেটা পেকে যেত, দিয়ে একে দুয়ে খুবই তো অশান্তি হতো। আমার বর বলতো যে সকাল সকাল কাজ করে তারপরে ঘরে শুয়ে ঘুমাও, আর ওইদিকে ওনারা সকাল সকাল উঠে কাজ শুরু করতেন। এবার আমি করতে যেতাম, দিয়ে বিপদটা একটু বাড়তো, বই কমতো না। 1-2 করে ঝামেলা বাড়তেই থাকতো। একদিন তো গালিগালাজ করে আমি আমার বরকে বোঝালাম যে এই ব্যাপার, এরকমটা হয়, আমি সকালবেলায় উঠবো না। তারপরে সে ব্যাটা তো শুনলো না। তো একদিন ভিডিও করলাম, রেকর্ডিং করলাম, তারপরে তাকে শোনালাম, দেখালাম। তারপরে বুঝলো যে হ্যাঁ, আমার বউকে এ বাড়িতে কতটা কেমনভাবে মানসিক অত্যাচার করা হয় তা। তো তারপর বোঝানোর পরে ও তো বুঝলো, দিয়ে তারপর থেকে তখন আমায় বলতো যে ঠিক আছে, দেরি করেই ওঠো, রাত্রিবেলায় যা করবে করে নাও, যে সকালবেলায় ওদের অন্তত ছেড়ে দাও, ওরা ওদের মতন করুক, তারপরে তুমি করবা, আর আমাদের তো এত তাড়া নেই। তো সেই থেকে আস্তে আস্তে সকালবেলায় ওঠা বাদ দিলাম। আজ পর্যন্ত হয়তো মায়ের বাড়ি গেলে সূর্য ওঠা দেখি, অথচ এইখানে থাকতে আমি কোনোদিন সূর্য কি কোন দিকে ওঠে আমি তাই জানি না। সকালবেলায় আমি উঠি না। ছেলের স্কুল আরম্ভ হয়েছে, তো এখন উঠতে হয়। তো তাও ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই 6টা 6:30টার মধ্যে, দিয়ে আমি আবার ঘরের মধ্যে ঢুকে হয় শুয়ে ঘুমোই, না হলে কাজকর্ম করি, যে কোনো কিছু একটা করি। আর নয়তো মোবাইল তো আছেই আমার বন্ধু, তো মোবাইল নিয়েই পড়ে থাকি। তো সকালবেলায় উঠে এই যে ছেলে উঠে পড়েছে, ছেলে তো ওকে দাঁতটা ধুয়ে আমি বললাম তারা কিছু একটা খেয়ে নে। তো বললো মা আমার শশা খাবো। তো নাও, ওকে কেটে দিলাম, ও এবার বসে বসে খাবে, আর আমি এদিকে রান্নাটা সেরে নেব। ভাত চাপিয়ে দিয়েছি, তরকারিও ফুটতে বসে যাব। আর তার আগে কিছু বাসন ছিল, ওই যে রাত্রে খাবার দাবার খাই সেইগুলোই কয়েকটা থাকে, মানে সেগুলো ধোয়ার আর ইচ্ছে থাকে না। মানে এক গাদা কাজ করার পরে সন্ধ্যা থেকে স্টার্ট হয়। হ্যাঁ, রান্না বান্না করা, সেগুলো পরপর ধোয়া মোছার পরে রান্নাঘর পরিষ্কার করা, করে টোরে একদম 10:30 তো আমার প্রায় বাজি, 11টায় 11টার সময় বেরোবো। বেরিয়ে বাথরুমে গিয়ে গা হাত পা ধুয়ে তারপরে চলে আসি ঘরে। দিয়ে যদি খাওয়া দাওয়ার যে বাসন কটা থাকে সেই রাত্রের, সেই কটা রেখেই দিই, সে কটা ধুই না, সকালে ধুই নিই, হাতে পাতে হয়েও যায়। আর আমার আজকে লাউ ডাল হবে। তো লাউ ডালের জন্য মানে একটু বেশি আনন্দে আছি, অনেক দিন পর লাউ ডাল খাবো, তো সেই জন্য। তো বেশি কিছু তরকারি হবে না আমার, দেখতেই পাবে তোমরা। তো গল্পটা কন্টিনিউ করি। তো দিয়ে সেই থেকে আর সকালবেলায় আমি উঠি না। আর তারপরে পায়খানা বলো, বাথরুম বলো, ওই বাথরুমের সুযোগটুকুই পাই, পায়খানার সুযোগটা আগে পেতাম না। কেননা মানে ওরা আগে করবে। আমার এমনিতেই পেটটা একটু কষা, তো আমার সময় লাগতো ভীষণ। হ্যাঁ, তো আধা ঘন্টা লেগে যেত। এই নিয়ে একদিন কোন ঝামেলা জানো না, তাই সে মানে আমাদের বাড়ির গিন্নি রাস্তায় চেঁচিয়ে বলে বেড়াচ্ছে যে হ্যাঁ, বাপের বাড়ি থেকে পায়খানা কি উঠিয়ে নিয়ে এসেছে নাকি, যে একা নিয়েই বসে থাকবে, আমাদের কারোর যাওয়ার উপায় নাই, অমুক নাই তমুক নাই, সেই মানে আজে বাজে কত রকমের ভাষা করেছিল। তো সেই থেকে পায়খানায় যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। ওরা যাবে হবে, তারপরে আমি শেষে। এই করে তো পেটে এক রকমের রোগ বাঁধিয়ে ফেলেছিলাম।
তারপর আর কি বলবো, তাদের ছেলেকে দিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আশা করিয়েছি, যেমন তোরা করবি তেমন আমিও করব, দেখ কেমন লাগে। সংসারে থাকতে হলে তোরা যেমন অশান্তি করবি তেমনি আমিও করব, কেমন লাগে দেখ। এখনও অবধি কন্টিনিউ এরকমটা হতেই থাকে। হ্যাঁ, এখনও অবধি কেউ বললে বিশ্বাসই করবে না যে এই যুগের পরিবর্তন হয়েছে, সময়ের পরিবর্তন হয়েছে, তা সত্ত্বেও বাড়ির মেয়েদের, এক কথায় বউদের অত্যাচার আজও পর্যন্ত কমেনি। হয় তাদেরকে মানসিকভাবে অত্যাচার করা হবে, নয় শারীরিকভাবে। এখন শারীরিকভাবে অনেকটা কমেছে, যেহেতু এখন মেয়েরা সজাগ হয়েছে, থানা, পুলিশ, মহিলা সমিতি এইসবের ভয়টয় দেখিয়ে তো বউ যদিও বা থাকে, তো ধরো মানসিক অত্যাচার থেকে আজ পর্যন্ত কোনো মেয়ে রেহাই পায়নি, বিশেষ করে বউরা বাড়ির। তো আমিও তার মধ্যে একজন। আমিও শারীরিকভাবে কম হলেও মানসিকভাবে প্রচুরভাবে টর্চার হয়েছি। আমার জীবনের কাহিনী বলতে গেলে না, লোকে শুনে বলবে বাবা গল্প তো ভালোই, মানে শুনে ভালো লাগবে, হ্যাঁ, কিন্তু এই গল্প আর আমি কাকে বলবো? কে আমার এত সময় ধরে গল্প শুনবে বলো? এই যে তোমাদেরকে বলছি না, তোমাদেরও হয়তো বোর লাগবে, কিন্তু সত্যি বলতে আমাদেরও মানে হয় মানে ভালোই হয়। কত গল্প দেবো বলো? দিয়ে এখন আর বলা বন্ধ করে দিয়েছি। এই ধরে একজনকে দুজনকে বলতাম, তো আস্তে আস্তে ধরো তারা এক শুনতো, আর এক বুঝতো, দিয়ে আর এক বলতো, দিয়ে রাগের জ্বালায় আর কাউকে কিছু বলতাম না, ভিতরেই গুমড়ে রাখতাম। দিয়ে একদিন কী করলাম, মনে মনে ভাবলাম যে আমার জীবনের দুঃখ কষ্টগুলো যেহেতু আমাকেই উপভোগ করতে হচ্ছে, তাহলে আমি কেন অন্যজনকে কেন বলতে যাব? আর যে আত্মীয় স্বজনগুলো আছে তাদেরকে বলে, তাদেরকে আবার নিমন্ত্রণ করে ডেকে কেন ভাত খাওয়াবো বলো? তারা আমার সুখে থাকে, দুঃখে থাকে না, তাহলে আমার তাদের কেন দরকার? হ্যাঁ, নিজেই রান্না করব, নিজেই খাবো, নিজের কষ্টটা উপভোগ করব, সব কিছুই যখন নিজেকেই করতে হবে, কেন তাদেরকে মান সম্মান দিয়ে পরিপুষ্টভাবে রাখতে যাব? আবার ঘুরে ফিরে আবার তারাই আবার বলবে হ্যাঁ অমুক করে না, তমুক করে না, এই করে না, সেই করে না। ফাট, নিজের মনকে বোঝালাম। তো আগে এখন যেমন আমার একটু দেখো না টিপটাপ, তো আগে এরকমটা ছিলাম না। নিজেকে পরিবর্তন অনেকটা করতে হয়েছে, অনেক রকম ঝেলতে হয়েছে আমাকে, তারপরে আমি এইরকম। তো আস্তে আস্তে সব কিছুই তোমাদের সামনে নিয়ে আসবো, আর আমি এই গল্পগুলো আমি বলবো, তোমরা কেউ শুনতে না চাইলেও আমি বলবো, কেননা এগুলো আমি রেখেই দেবো আমার ছেলেকে, তার বাবাকে দেখানোর জন্য, যে দেখো তোমরা বিশেষ করে তোমাদের জন্য আমাকে কত কষ্ট করে এই বাড়িতে থাকতে হয়েছে, এই সংসারটাকে রেখে মানে চালিয়ে যেতে হচ্ছে। অনেকের মুখে এমনও বলতে শুনেছি যে মুসলিমদের হয় এরকম, হিন্দুদের হয় না। সত্যি কথা বলতে কি জানো তো, হিন্দু বউরা বা মেয়েরা মুখ ফুটে বেশি কিছু বলতে পারে না, আর যারা বলতে পারে তারা ধরো সমাজের চোখে খারাপ। কি বলে খারাপ বলে জানো? মুখোড়া, বদমাস, তারপরে হিংসুটে, এইসব বলে। এইসব কথা আমাকেও শুনতে হয়েছে। ওই যে গিন্নি আছে একটা, তো আমিও শুনিয়ে দিয়েছিলাম একদিন, হ্যাঁ উনি তুলসী পাতা সবার মানে সব পুজোয় কাজে লাগে, ওনাকে নিয়ে গিয়ে ঘটে পুঁতে দেওয়া উচিত। তো কি আর বলবো বলো, আমার মুখে যা এখন মানে কি বলবো কথা আসি, তো সেসব শুনে অনেকে মনে করে যে আমার সাথে হয়তো এসব কিছুই হয়নি, আমি হয়তো গল্প দিচ্ছি, কিন্তু সত্যি বলতে আমার সাথে এই থেকেও বেশি খারাপ কিছু হয়েছে, যার জন্য আমি আজকে এইরকম। লোহাকে যেমন পিটিয়ে হেসো দা হেনা তেনা বানানো হয় না, তো আমাকেও পিটিয়ে এক প্রকার মানে ধারালো অস্ত্রই বানিয়ে দিয়েছে এরা। মুখের কাছে আর কেউ টিকতে পারে না, এরকম একটা ব্যাপার। তো হ্যাঁ, যে যেমন তার সাথে আমি ঠিক তেমনটাই করি, যেটা আগে পারতাম না। আগে কারোর মুখের উপর না বলতে পারতাম না, আর এখন ডাইরেক্টলি বলে দিই না, সে যেই হোক, মা বাবা দাদা পাড়ার লোক বর সবাইকে, কেন জানি না একদম স্পষ্ট কথা মুখেই চলে আসে। তো যাই হোক, এই ছিল আমার দুপুরের রান্না, তোমাদেরকে দেখালাম। কত কিছুই না রান্না করেছি, ভীষণ খিদেও পেয়েছে। চলো খেয়ে নেব, আর তোমাদেরকে বাকি গল্প আবার নেক্সট টাইম শোনাবো। তো চলো, ভালো থেকো, টাটা।